আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে প্রিপোজিশনস অফ ডাইরেকশন অর মুভমেন্ট। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম প্রিপোজিশনস অফ প্লেসেস, যেগুলো হচ্ছে কোনো একটা অবজেক্টের লোকেশন বা সেটা আসলে কোন জায়গায় অবস্থিত সেইটা বোঝায়, পজিশন বা লোকেশনটা বোঝানোর জন্য। আজকে আমরা পড়বো ডাইরেকশন অথবা মুভমেন্ট, যেখানে হচ্ছে আমরা এইটা জানবো যে একটা প্লেস থেকে আরেকটা প্লেসে কোনো একটা অবজেক্ট বা কোনো একটা পার্সন যে মুভমেন্টটা করে সেই মুভমেন্টটার জন্য কিছু প্রিপোজিশন দেখবো। যে প্রিপোজিশনস অফ ডাইরেকশন অর মুভমেন্ট ডিসক্রাইব দ্য মোশন। মোশন মানে হচ্ছে মুভমেন্টটাই, যে নড়াচড়া কোথায় যাচ্ছে, অফ অ্যান অবজেক্ট অর পার্সন ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। একটা প্লেস থেকে আরেকটা প্লেসে কোনো একটা অবজেক্ট বা একটা পার্সনের যে নড়াচড়া বা যে মুভমেন্ট, সেই মোশনটা ডিসক্রাইব করবে আজকে আমাদের এই ডাইরেকশন অফ প্রিপোজিশন গুলো, প্রিপোজিশন অফ ডাইরেকশন গুলো, যেগুলো ম্যাক্সিমাম টাইম আমাকে ইন্ডিকেট করতেছে যে কোনো একটা স্পেসিফিক পাথ অথবা ডেস্টিনেশন, মানে লোকেশন বা ডেস্টিনেশনের দিকে কোনো একটা পার্সন বা অবজেক্টের যে মুভমেন্ট, সেটাই আজকে আমরা ডিসক্রাইব করার জন্য এই প্রিপোজিশন গুলো ইউজ করা শিখবো। তো প্রথমে আমাদের কাছে যে প্রিপোজিশনটা আছে সেটা হচ্ছে টু। টু টু indicates the movement or direction toward a specific point, destination, person or place. কোনো নির্দিষ্ট পয়েন্ট, কোনো নির্দিষ্ট লোকেশন বা ডেস্টিনেশন, যে যেখানে সে পৌঁছাবে, কোনো নির্দিষ্ট পার্সন বা নির্দিষ্ট প্লেসের দিকের মুভমেন্ট বা ওই দিকের যে ডাইরেকশনটা, সেইটাকে ইন্ডিকেট করার জন্য আমরা টু ইউজ করব। তাহলে বলতে পারি যে টু এর ইউসেজ যেটা আছে সেটা কি কি হতে পারে। একটা হচ্ছে ধরেন মুভমেন্ট টুয়ার্ড এ ডেস্টিনেশন। মুভমেন্ট টুয়ার্ড এ ডেস্টিনেশন, যেটা এই যে স্পেসিফিক পয়েন্ট আর স্পেসিফিক ডেস্টিনেশন বোঝাবে। যেমন বলতেই পারি টু দি পার্ক, টু দি পার্ক, অথবা টু দি স্টোর। মানে ডেস্টিনেশনটা হচ্ছে পার্ক অথবা স্টোর, যাব কোথায়, পার্কে বা স্টোরে, মুভমেন্টটা হবে পার্কের দিকে বা স্টোরের দিকে। আরেকটা যেটা আছে ইউসেজ, সেটা হতে পারে ইন্ডিকেটিং এ রেসিপিয়েন্ট। দেখেন প্লেসটাও কিন্তু এই পার্ক বা স্টোরে, মানে মুভমেন্ট টুয়ার্ড ডেস্টিনেশনের মধ্যে চলে যায়, কিন্তু যে পার্সনটা তো মুভমেন্টটা যাই, পার্সনটা আরেকটা জায়গায় যায়, সেটা হচ্ছে ইন্ডিকেটিং এ রেসিপিয়েন্ট। কারো কাছে কিছু একটা পৌঁছায় দিব আমি, ওই পৌঁছানোর যে মুভমেন্টটা সেইটাকেও আমরা কিন্তু এই টু দিয়ে প্রকাশ করতে পারি। যেমন বলতেই পারি গিভ ইট টু হিম, অর গিভ দ্য বুক টু হিম। বইটি তাকে দাও। তাহলে এই বইটা যে পাবে, বইটা পৌঁছাবো কার কাছে, হিমের কাছে। বইয়ের ডেস্টিনেশন হচ্ছে হিম, ব্যক্তি। এইটাই এখানে বোঝানো হয়েছে যে ইন্ডিকেটিং এ রেসিপিয়েন্ট। তো আমাদের এখানে কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পল দেখি। শি ইজ গোয়িং টু দি মার্কেট। শি ইজ গোয়িং টু দি মার্কেট মানে হচ্ছে তার ডেস্টিনেশন, শি এর ডেস্টিনেশন হচ্ছে মার্কেটে। মার্কেটটা হচ্ছে শি এর ডেস্টিনেশন। সে এখানে পৌঁছাবে, এই মার্কেটে পৌঁছানোর জন্য সে কি মুভমেন্টে আছে, শি ইজ গোয়িং। সে যাচ্ছে মার্কেটের দিকে, যাচ্ছে, তার মুভ করার ডাইরেকশনটা হচ্ছে মার্কেটের দিকে। এর পরেরটা যদি দেখি, হি হ্যান্ডেড দি বুক টু হিজ ফ্রেন্ড। এই যে সে বইটি তার ফ্রেন্ডের কাছে দিয়েছিল। দেখেন হ্যান্ডেড দি বুক টু হিজ ফ্রেন্ড, তাহলে এই যে বুক, এই বইটা ডেস্টিনেশন হচ্ছে হিজ ফ্রেন্ড, এবং সে এইটার কি রেসিপিয়েন্ট। রেসিপিয়েন্ট মানে যে রিসিভ করবে বা যে হচ্ছে জিনিসটা নিবে। ঠিক আছে, সে বইটা দিছে এবং ওই বইটার রেসিপিয়েন্টটা হচ্ছে তার ফ্রেন্ড। দে ওয়াকড টু দি পার্ক।
তারা পার্কের দিকে মুভমেন্টটা করেছে, ডেস্টিনেশন পার্ক, মুভমেন্টটা হয়েছে পার্কের দিকে, মুভমেন্ট টু দি পার্ক, এই যে টু দি পার্ক। এরপর দেখি, আই সেন্ড অ্যান ইমেল টু মাই টিচার, এই যে বুকেরটার মতো সেম। আমি কি করেছি, আমার টিচারের কাছে একটা ইমেল পাঠিয়েছিলাম, তাহলে ইমেলটা রিসিভ করেছে আমার টিচার। আমার টিচার হচ্ছে এই ইমেলের রিসিভার বা রেসিপিয়েন্ট। ঠিক আছে, এই ইমেলটা আমি আমার টিচারের কাছে পাঠিয়েছি। প্রাপকটা হচ্ছে আমার টিচার। শি স্পোক কাইন্ডলি টু দি চাইল্ড। তার যে এই যে কথা, স্পোক কাইন্ডলি, তার কাইন্ড কথাবার্তা বা কাইন্ড ওয়ার্ডস, তার কাইন্ড ওয়ার্ডস গুলা ডিরেক্টেড ছিল কি চাইল্ডের দিকে। বলতে পারি, হার কাইন্ড ওয়ার্ডস ওয়ার ডিরেক্টেড অ্যাট দি চাইল্ড। এই শি স্পোক কাইন্ডলি মানে তার কাইন্ড কথাবার্তা গুলা, মুভমেন্ট বা ডেস্টিনেশন ছিল চাইল্ড, চাইল্ড ছিল রেসিপিয়েন্ট। তার এই কাইন্ড ওয়ার্ড গুলো রিসিভ করেছে বা পেয়েছে চাইল্ড, তার মানে চাইল্ড হচ্ছে প্রাপক। ঠিক আছে, এই কথাটা এখানে বলা হয়েছে। আশা করি টু আমরা বুঝতে পেরেছি। এরপর যদি দেখি টুয়ার্ডস, টুয়ার্ডস যেটা বোঝায় টু এর মতোই যে কোনো কিছুর দিকে ডাইরেকশন, কিন্তু এইটা নেসেসারি না যে সে সেখানে পৌঁছাবে। এমনও হতে পারে সে ওইদিকে হাঁটছে কিন্তু ওই পর্যন্ত পৌঁছায় নাই। ইন্ডিকেটস মুভমেন্ট ইন দি ডিরেকশন অফ সামথিং উইদাউট নেসেসারিলি রিচিং ইট। যেমন যদি বলি যে টুয়ার্ডস দি নর্থ, টুয়ার্ডস দি নর্থ, দেখেন নর্থ কি একটা ডাইরেকশন বা দিক। এই দিক, দুনিয়ার কোন দিকে যে যে নর্থ শেষ হয়েছে আমরা কিন্তু জানি না। আমি বলতেছি টুয়ার্ডস দি নর্থ, মানে হয়তো আমি গাড়িতে আছি, নর্থের দিকে আমি গাড়িটা চালিয়ে যাচ্ছি, কিন্তু এইটা এইটা তো নেসেসারি না যে আমি হচ্ছে ওই নর্থে যে পৌঁছাইতে পারবো। একদম দুনিয়ার নর্থ যেই প্রান্তে যে শেষ হয়েছে, নর্থ সাইডটা বা নর্থ দিকটা, ওইখানে যে তো আমি পৌঁছাতে পারবো না। আমি জাস্ট কি ওই ডিরেকশনে চলতেছি। এই কথাটা এখানে বোঝানো হয়েছে যে সে indicates movement in the direction of something without necessarily reaching it। কোনো কিছুর দিকের ডিরেকশন বা কোনো কিছুর দিকটা বোঝাচ্ছে, কিন্তু এইটা নেসেসারি না বা এইটা একদম সার্টেন না যে হ্যাঁ নির্দিষ্টভাবে আমি ওইখানে একদম পৌঁছাবোই। দ্য কার ওয়াজ মুভিং টুয়ার্ডস দি সিটি, সিটির দিকে কারটা যাচ্ছিল। এখন সিটিতে পৌঁছাইছে নাকি পৌঁছায় নাই এটা জানি না, এটা নিশ্চিত না। ঠিক আছে, সিটির দিকে যাচ্ছিল কিন্তু সিটিতে পৌঁছাইছে কিনা এটা আমরা জানি না। শি গ্ল্যান্সড টুয়ার্ডস দি উইন্ডো, সে উইন্ডোর দিকে তাকিয়েছিল, মানে তার চোখ উইন্ডোর দিকে, উইন্ডোর দিকের উইন্ডোর দিকের ডিরেকশনে পৌঁছাইছিল। কিন্তু এখন এই কথাটা তো এরকম না যে সে উইন্ডোর সামনে গেছে। সে হয়তো খাটে বসে ছিল, সে বেডে বসা, এইখানে তার উইন্ডোটা, এখন সে এইখান থেকে জাস্ট কি এই উইন্ডোর দিকে, উইন্ডোর ডিরেকশনে বা উইন্ডোর দিকে তাকিয়েছে। হি র্যান টুয়ার্ডস দি ডোর, সে ডোরের দিকে দৌড়িয়েছিল। এখন হইতে পারে সে ডোর খোলার জন্য দৌড়াইছে, অথবা ডোর দিয়ে বের হয়ে গেছে, বাহিরে বের হয়ে গেছে, জাস্ট কি সে ওই ডিরেকশনে গেছে। ঠিক আছে, দ্য ডগ বার্কড টুয়ার্ডস দি স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জারটা হয়তো এখানে দাঁড়ানো, এইখানে হয়তো হচ্ছে কুকুরটা দাঁড়ানো, এইখানে ডগ। তো ডগ এইখানে দাঁড়ায়া এই কুকুরের দিকে তাকায়া ঘেউ ঘেউ করতেছিল, এই কারণে বলা হয়েছে দ্য ডগ বার্কড টুয়ার্ডস দি স্ট্রেঞ্জার। এইটার মানে এই না যে ও ওর কাছে পৌঁছাইছে, ও কিন্তু স্ট্রেঞ্জারের কাছে পৌঁছায় নাই। ও জাস্ট ওইখানে দাঁড়িয়ে ওর দিকে তাকায়, ওর ডিরেকশনে তাকায়া ঘেউ ঘেউ করছে বা ডাকছে। ঠিক আছে, তো সে ঘেউ ঘেউ করছে কোন ডিরেকশনে, যেই ডিরেকশনে বা যেই জায়গায় হচ্ছে, যেই দিকে স্ট্রেঞ্জারটা দাঁড়ায় ছিল।
বুঝাইতে পারছি? টু হচ্ছে ওখানে যায়া পৌঁছাইতেছে, কিন্তু টুয়ার্ড হচ্ছে ওই ডিরেকশনে যাচ্ছে, কিন্তু এমন না যে ওইখানে যেয়ে পৌঁছাইছে। বা অনেক সময় ওই ডিরেকশনের দিকে তাকায়া কথা বলতেছে, তাকাইতেছে, আর কিছু করতেছে না। আচ্ছা, এরপর যদি দেখি ইনটু, দেখেন, ইনটু হচ্ছে ইন্ডিকেটস মুভমেন্ট ফ্রম দি আউটসাইড টু দি ইনসাইড অফ এ স্পেস অর এরিয়া। মানে বাহির থেকে ভিতরের দিকে, ইনসাইড, আউটসাইড, এই বাহির থেকে ভিতরের দিকে যে মুভমেন্ট, ভিতরের দিকের স্পেস বলেন বা এরিয়া বলেন, এই বাহির থেকে ভিতরের দিকে স্পেস বা এরিয়ার মধ্যে মুভমেন্টটাকে বলতেছে ইনটু। মানে ওই ওইটা নিয়ে কথাবার্তা বলার সময় আমরা ইনটু বলবো। যেমন হি ওয়াকড ইনটু দি হাউস, সে হয়তো বাহিরে দাঁড়ায় ছিল, সে হাইটা রুমের ভিতরে বা হাউসের ভিতরে যাচ্ছে, এজন্য বলা হয়েছে যে হি ওয়াকড ইনটু দি হাউস, সে হাউসের ভিতরে গিয়েছিল, সে বাহিরে ছিল এবং ভিতরে প্রবেশ করেছিল, এন্টার্ড ইনসাইড, এন্টার্ড ইনসাইড দি হাউস। এই কারণে বলা হয়েছে কি ওয়াকড ইনটু দি হাউস। শি জাম্পড ইনটু দি ওয়াটার, সে কি বাহিরে ছিল, এটা হচ্ছে ওয়াটার, সাপোজ একটা পুল, তো সে এইখানে দাঁড়ায় ছিল, এখানে দাঁড়ায় থেকে সে এখন পানির ভিতরে হয়তো জাম্প করছে। ঠিক আছে, পুলের ভিতরে পানির ভিতরে গেছে, বাহিরে ছিল এখন পানির ভিতরে গেছে, এই জন্য বলা হয়েছে শি জাম্পড ইনটু দি ওয়াটার। দ্য ডগ র্যান ইনটু দি রুম, সেম, ডগটা বাহিরে ছিল, বাহির থেকে কি রুমের ভিতরে দৌড়াইছে। দে পোর্ড জুস ইনটু দি গ্লাস, এই যে আমার গ্লাস, এই যে গ্লাস, এখন আমি জুস বাইরে থেকে গ্লাসের ভিতরে কি পোর করতেছি। ঠিক আছে, জুসটা হয়তো কোনো কন্টেইনার বা কোনো বোতল থেকে আমি গ্লাসের ভিতরে, ইনসাইড দ্য গ্লাস, মুভ করতেছি। এই জন্য বলা হয়েছে দে পোর্ড জুস ইনটু দি গ্লাস, বাইরে থেকে ভিতরে যাচ্ছে ইনটু। অনটু indicates movement toward a surface or position on top of something or higher position. এইটা মুভমেন্টটা প্রকাশ করতেছে কোথায়, যে কোনো একটা সারফেসের দিকে, ঠিক আছে, সারফেসের দিকে বা উঁচুর দিকের কোনো একটা পজিশনে মুভমেন্ট হচ্ছে, যেটা হচ্ছে অন্য কিছুর থেকে হয়তো একটু উপরের পজিশনে আছে। সাপোজ এটা একটা স্টেজ, আমি এখানে আছি, আমি হচ্ছে লাফ দিয়ে স্টেজের উপরে গেলাম। ঠিক আছে, তখন আমি এই কথাটা বলতে পারবো যে এই যে হি ক্লাইম্বড অনটু দি স্টেজ, সে তো স্টেজের থেকে নিচু স্তরে ছিল, একটু নিচু জায়গাতে ছিল। এইটা স্টেজ, স্টেজটা একটু উঁচু জায়গায়, ও হচ্ছে এই নিচু জায়গায় দাঁড়ায় ছিল, এই নিচু জায়গা থেকে ওকে স্টেজে যখন গেছে তখন এই কথাটা বলা হইতেছে হি ক্লাইম্বড অনটু দি স্টেজ। যেমন এখানে একটা টেবিল আছে, আর এই যে চেয়ার, এখন চেয়ারটা তো স্বাভাবিক টেবিল থেকে একটু নিচুতে আছে, চেয়ারে একটা বিড়াল বসা ছিল, বিড়ালটা কি চেয়ার থেকে লাফ দিয়ে টেবিলে উঠলো। ঠিক আছে, তো দ্য ক্যাট জাম্পড অনটু দি, এখানে চেয়ার আছে, আমরা কি দেখলাম টেবিল, জাম্পড অনটু দি টেবিল, সে চেয়ার থেকে এখন টেবিলে কি জাম্প করে গেছে, টেবিলের সারফেসের উপরে। এখন তার পজিশন বা তার মুভমেন্টটা ছিল কি চেয়ার থেকে একটু হাই পজিশনে, হায়ার পজিশনের কিছুর উপরে সে মুভমেন্টটা করছে। ঠিক আছে, দ্য বার্ড ফ্লিউ অন টু দি ব্রাঞ্চ, স্বাভাবিক, বার্ডটা কি হয়তো নিচু থেকে গাছের এই উপরের ডালে উড়ে উড়ে গেছে, এই জন্য বলা হয়েছে দ্য বার্ড ফ্লিউ অন টু দি ব্রাঞ্চ। ব্রাঞ্চটা তো অবশ্যই, ও বার্ডটা হয়তো নিচে মাটিতে ছিল, এখন এই যে গাছটা এখানে আছে, ও গাছের ডালের উপরে যায় উইড়া বসলো। তো স্বাভাবিক ও নিচু জায়গা থেকে কি উপরের জায়গায় গেছে, এবং আছে কোথায়, গাছের ব্রাঞ্চের উপরে, টপ অফ দি ব্রাঞ্চ। এরপরে আছে আউট অফ। দেখেন, ইনটু যেটা ছিল, ইনটু, ইনটু কি বলছিলাম যে আছে বাহিরে, আউটসাইড,
ও যাচ্ছে কি ইনসাইড, মুভমেন্টটা হচ্ছে ইনসাইডের দিকে। আর আউট অফ যেটা বলতেছে ইন্ডিকেটস মুভমেন্ট ফ্রম ইনসাইড টু আউটসাইড, এখনো ইনসাইডে আছে, যাচ্ছে কি ইনসাইড থেকে আউটসাইডে, ভিতর থেকে বাহিরে বের হচ্ছে। কোনো একটা স্পেস হইতে পারে, অথবা কি কোনো কন্টেইনার থেকেও বের হইতে পারে। শি গট আউট অফ দি কার, সে কারের মধ্যে বসেছিল, এখন কার থেকে কি বাহিরে বের হচ্ছে। ঠিক আছে, মানে এই যে কারের যে স্পেস, লিভিং এ স্পেস, কোন একটা জায়গা সে ছেড়ে যাচ্ছে। কারে ছিল, কার থেকে এখন সে বের হয়ে গেছে। হি ওয়াকড আউট অফ দি রুম, রুম থেকে সে বের হয়ে গেল। দ্য বার্ড ফ্লিউ আউট অফ দি কেজ, খাঁচার মধ্যে ছিল, খাঁচা থেকে কি, খাঁচার মধ্যে হয়তো বার্ডটা ছিল, বার্ডটা এখন খাঁচা থেকে বের হয়ে গেছে। টেক দ্য ক্লথস আউট অফ দি ড্রয়ার, ড্রয়ার থেকে কি ক্লথ গুলো বের করো, ড্রয়ারের ভিতরে ক্লথ ছিল, এখন আমি বাহিরে বের করব। ঠিক আছে, তাহলে কি পাইলাম যে ইনটু, ইনটু হচ্ছে ফ্রম আউটসাইড টু ইনসাইড, বাহির থেকে ভিতরে, বাহির থেকে ভিতরে। আর আউট অফ, আউট অফ হচ্ছে ফ্রম ইনসাইড টু আউটসাইড, ভিতর থেকে বাহিরে, আর কিছুই না। আচ্ছা, এরপর দেখি ফ্রম। ফ্রম দিয়ে সোজা কথায় যেটা বোঝায় যে কোনো কিছুর উৎপত্তি স্থল, যেখান থেকে সেটা উৎপন্ন হয়েছে, অথবা যেখান থেকে শুরু হয়েছে, স্টার্টিং পয়েন্ট। ইন্ডিকেটস দি স্টার্টিং পয়েন্ট অর অরিজিন অফ এ মুভমেন্ট, অ্যাকশন অর সোর্স। কোনো সোর্স হোক, কোনো মুভমেন্ট বা চলাফেরা হোক, বা কোনো একটা অ্যাকশন নেওয়া হোক, যেটাই হোক সেটা হচ্ছে শুরু হয়েছে কোথা থেকে, সেটার স্টার্টিং পয়েন্ট বুঝাইতে ফ্রম ইউজ করব। অথবা সেই ঘটনাটা উৎপত্তি স্থল কোথায় বা উৎপন্ন হয়েছে কোথা থেকে, সেইটা বুঝাতে ফ্রমটা ইউজ করব। যেমন হি ইজ কামিং ফ্রম দি এয়ারপোর্ট, দেখেন সে যে মুভমেন্ট করছে, কামিং আসছে, তার আসছে কোথা থেকে, সে এয়ারপোর্ট থেকে, তার স্টার্টিং পয়েন্ট এয়ারপোর্ট। ঠিক আছে, সে তার জার্নিটা, সে তার জার্নিটা শুরু করছে, জার্নি শুরু করেছে কোথা থেকে, এয়ারপোর্ট থেকে। তার মানে এই এয়ারপোর্টটা হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট অফ হিজ জার্নি, তার জার্নির স্টার্টিং পয়েন্ট বা শুরুর জায়গাটা হচ্ছে এয়ারপোর্ট, এয়ারপোর্ট থেকে তার যাত্রা শুরু হয়েছে। এরপর বলা হয়েছে দে স্টার্টেড দেয়ার জার্নি ফ্রম দি ভিলেজ, তারা তাদের জার্নি শুরু করছে কোথা থেকে, ভিলেজ থেকে। এই ভিলেজ থেকে তাদের জার্নিটা শুরু হয়েছে, এরপর হয়তো তারা আরো অন্য অন্য জায়গায় গেছে, কিন্তু তাদের শুরুটা হয়েছে ভিলেজ থেকে, জার্নিটা শুরু হয়েছে ভিলেজ থেকে। শি বরোড এ বুক ফ্রম দি লাইব্রেরি, সে লাইব্রেরি থেকে কি একটা বুক বড় পড়েছে। এখন দেখেন এই যে যে বুক, সে যে বুকটা বড় করলো বা ধার নিল, এই বুকের জায়গা বা আসল জায়গা কোথায়, বা বুকের হচ্ছে অরিজিনটা কোথায়, বুক কোন জায়গার, কোন জায়গা থেকে সে বিলং করে, তার জায়গাটা হচ্ছে লাইব্রেরি। সে এই লাইব্রেরি থেকে বিলং করে। লাইব্রেরিটা হচ্ছে কি বুক এর অরিজিন বা উৎপত্তি স্থল বা তার জায়গা, বা হচ্ছে কি আরেকটা বলতে পারেন কি সোর্স। ঠিক আছে, বুকের সোর্স হচ্ছে লাইব্রেরি, অরিজিন বা সোর্স। অরিজিনের থেকে সোর্সটা একদম অ্যাকিউরেট হয় যে বুকের সোর্সটা কি, লাইব্রেরি। বুক পাওয়া গেছে কোথা থেকে, লাইব্রেরি থেকে। ঠিক আছে, আই হেয়ার্ড নয়েজ ফ্রম দি কিচেন, আই হেয়ার্ড নয়েজ ফ্রম দি কিচেন। এই যে যে নয়েজ, নয়েজের উৎপত্তি স্থল কোথায়, কোথা থেকে নয়েজটা আসতেছে, আসতেছে কি কিচেন থেকে, ফ্রম দি কিচেন। এই কিচেন থেকে নয়েজের অরিজিনিটি। ঠিক আছে, কিচেনটা হচ্ছে
নয়েজের উৎপত্তি স্থল। দেখেন, নয়েজের উৎপত্তি স্থলটা হচ্ছে কিচেন। কিচেন থেকে আমরা এই শব্দটা পাচ্ছি। আই হেয়ার্ড এ নয়েজ ফ্রম দি কিচেন। এই কারণে বলা হয়েছে যে ফ্রম দি কিচেন, কিচেন থেকে নয়েজটা আসতেছে, কিচেন থেকে। হি টুক দি পেন ফ্রম হিজ পকেট। পেনটা কোথায় ছিল? তার পকেটে ছিল। সে পেনটা নিল কোথা থেকে? পেনটা আসলো কোথা থেকে? সোর্সটা কি? তার পকেট। সোর্সটা হচ্ছে তার পকেট, তার পকেট থেকে সে পেনটা নিচ্ছে। এই কারণে বলা হয়েছে যে পেন ফ্রম হিজ প্যাকেট, পকেট। তাহলে ফ্রম কি পাইলাম? কোনো কিছুর স্টার্টিং টাইম, স্টার্টিং টাইম কোথা থেকে শুরু হয়েছে। আরেকটা হচ্ছে অরিজিন বা সোর্স। আচ্ছা, এরপর দেখি কি আছে। দেখেন, ওভার। Over indicates movement across or above something without touching it. কোনো কিছুর উপর দিয়ে মুভমেন্টটা বোঝাবে, সেটাকে টাচ না করে। Across or above something without touching it. The plane flew over the mountains. এই যে যে প্লেনটা মাউন্টেনের উপর দিয়ে উঠতেছিল, প্লেন কিন্তু মাউন্টেনকে কি টাচ করে নাই। টাচ করে নাই, টাচ না করে কি মাউন্টেনের উপর দিয়ে প্লেনটা উঠতেছিল। দ্য প্লেন ফ্লিউ ওভার দি মাউন্টেন্স। হি জাম্পড ওভার দি ওয়াল। এইটা হয়তো ওয়ালটা, সে এটার উপর দিয়ে যে জাম্প করছে, কিন্তু ওয়াল ছোঁয় নাই, ওয়ালের উপর দিয়ে লাফ দিয়ে গেছে, ওয়ালে টাচ করে নাই। ঠিক আছে। দ্য বল ওয়েন্ট ওভার দি ফেন্স। ফেন্স মানে হচ্ছে দেয়াল বা বেড়া বোঝায়। যে চারপাশে যে বাউন্ডারি দেওয়া, সেটা হতে পারে টিনের বা কাঠের, বাঁশের, যা কিছুর হোক। ওয়াল টাইপ বোঝায়, ওয়াল। এই যে বল, দ্য বল ওয়েন্ট ওভার দি ফেন্স। হয়তো ক্রিকেট খেলতেছিল বাচ্চারা, বলটা মারছে, বল কি ফেন্সের উপর দিয়ে বা বেড়ার উপর দিয়ে ওই পাশে যায় পড়ছে। এখন যদি বেড়ায় টাচ করতো তাহলে তো আর ওই পাশে যায় পড়তো না, হয়তো ওয়ালে টাচ করলে তো এই পাশে আবার লাইগা আইসা পড়তো। সেটা হচ্ছে ওয়ালের উপর দিয়ে চলে গেছে ওই পারে। শি থ্রিউ এ ব্ল্যাঙ্কেট ওভার দি বেড। সে ব্ল্যাঙ্কেটটা কি করছে? বেডের উপর দিয়ে ছুঁড়ে মারছে। ব্ল্যাঙ্কেটটা বেডের উপর দিয়ে ছুঁড়ে মারছে। মানে হচ্ছে আহ বেডের উপরের যে সারফেস আছে, বেডের উপরের যে সারফেস আছে, এই সারফেসে ব্ল্যাঙ্কেটটা কি ছড়ায় দিছে, স্প্রেড করে দিছে। ঠিক আছে। এইটা গেল হচ্ছে আমাদের ওভার। অ্যাক্রস। দেখেন, অ্যাক্রসটা মনে হয় আমরা প্লেসের মধ্যে একটু পড়েছিলাম, যে রোডের এই পাশে আমি আছি, আর এই পাশে হচ্ছে একটা হয়তো শপিং মল আছে। এই জন্য বলতেছিলাম যে শপিং মলটা হচ্ছে অ্যাক্রস দা রোড, শপিং মলের লোকেশনটা হচ্ছে অ্যাক্রস দা রোড, রোডের অন্য সাইডে। এখন মুভমেন্টের মধ্যে যেটা আছে, সেটা হচ্ছে ইন্ডিকেটস মুভমেন্ট ফ্রম ওয়ান সাইড অফ সামথিং টু দি আদার সাইড। কোনো কিছুর এক সাইড থেকে আরেক সাইডে যে মুভমেন্ট, সেই মুভমেন্টটাকে আমরা অ্যাক্রস দিয়ে বুঝাবো। শি ওয়াকড অ্যাক্রস দ্য রোড। সে রোডের এই পাশে ছিল, এই পাশ থেকে সে হাইটা মুভমেন্টের মুভ মুভ কইরা সে কি অন্য পাশে যেয়ে পৌঁছাইছে। রোডের এক পাশে ছিল, এখন সে আরেক পাশে যেয়ে পৌঁছাইছে হেঁটে হেঁটে। তখন বলতেছিস ওয়াকড অ্যাক্রস দি রোড। দে সোয়েম অ্যাক্রস দি রিভার। তারা কি রিভারের এক সাইড থেকে হয়তো পানিতে ঝাঁপ দিছে, ঝাঁপ দিয়ে পুরা নদীটা ক্রস কইরা, পুরা নদী শেষ কইরা নদীর অন্য পারে যাইয়া উঠছে। এই কারণে বলা হয়েছে দে সোয়েম অ্যাক্রস দি রিভার। হি র্যান অ্যাক্রস দি ফিল্ড। ফিল্ডের এক সাইড থেকে দৌড়ানো শুরু করে অন্য সাইডে যে দৌড়ানো শেষ করছে।
দ্য ডগ র্যান অ্যাক্রস দি ব্রিজ। এইটা হয়তো আমাদের ব্রিজটা, ডগটা হয়তো ব্রিজে উঠলো, ব্রিজে উঠে সে যে দৌড়ানো শুরু করছে শেষ করে এই পাশে যে পৌঁছাইছে। এটা হচ্ছে ওয়ান সাইড, এটা আদার সাইড। এই ওয়ান সাইড থেকে আদার সাইডের যে মুভমেন্টটা, এই মুভমেন্টটাকেই অ্যাক্রস বলতেছে। এই মুভমেন্টটাকে অ্যাক্রস বলা হইতেছে। দ্য ডগ র্যান অ্যাক্রস দি ব্রিজ। অ্যালং, অ্যালং আমরা প্লেসের মধ্যেও দেখেছি। প্লেসের অ্যালং আর মুভমেন্টের অ্যালং সেমই। যে আমি একটা নদীর পাশ দিয়ে একদম লিনিয়ার একটা ডাইরেকশনে হাঁটছি, সোজা, কোনো ডানে বামে করি নাই বা আঁকা বাঁকা রাস্তা না, একদম সোজা একটা লাইন বরাবর লাইন ম্যানারে আমি হাঁটতেছি। হি ওয়াকড অ্যালং দি রিভার, সে একদম রিভারের পাড় ঘেঁষে পুরো সোজা একটা লাইন ম্যানারের রাস্তায় হাঁটছে। দে ড্রভ অ্যালং দি হাইওয়ে, হাইওয়ে বরাবর একদম সোজা, ঠিক আছে, সোজা গেছে, কোনো ডানে বামে রাস্তায় ঢুকে নাই বা কোনো বাঁক নেয় নাই, একদম সোজা, যে লিনিয়ার ডাইরেকশনে মুভমেন্টটা হয়েছে। সে স্ট্রলড অ্যালং দি বিচ। স্ট্রলড মানে হচ্ছে হাঁটা চলা করা, হাঁটা চলা, এমনি নর্মালি হাঁটা চলা করতেছে। সে স্ট্রলড অ্যালং দি বিচ, সেম। ওয়াকড অ্যালং দি বিচ আর স্ট্রলড অ্যালং দি রিভার, সেম কথা, যে বিচের পাশ দিয়ে পার ঘেঁষে সে কি করছে, লাইন ম্যানারে বা লাইন ডাইরেকশনে হাঁটাহাঁটি করছে। এই কথাটা এখানে বলা হয়েছে যে অ্যালং ইন্ডিকেটস মুভমেন্ট ইন এ লিনিয়ার ডাইরেকশন ফলোইং এ পাথ, রোড অর এ এজ। ট্রু, through indicates movement inside and out the other side of an enclosed space or area. আচ্ছা, থ্রু যেটা বোঝায় সেটা হচ্ছে যে আপনি একটা বদ্ধ জায়গা, সাপোজ একটা টানেল, একটা টানেল, এই টানেলের এই সাইড থেকে আপনি চলাফেরা শুরু করছেন, শুরু করে আপনি এই সাইডে যায় পৌঁছাইছেন, ওয়ান সাইড টু আদার সাইড। অ্যাক্রস যেটা ছিল সেটা ছিল খোলা জায়গা, কিন্তু থ্রু যেটা, থ্রুটা হচ্ছে যে বদ্ধ জায়গার ভিতরে এই ওয়ান সাইড টু আদার সাইড যে মুভমেন্টটা, সেইটাকে আমরা থ্রু দিয়ে প্রকাশ করব বা থ্রু দিয়ে ডিসক্রাইব করব। দ্য ট্রেন ওয়েন্ট থ্রু দি টানেল, টানেলটাকে একদম বদ্ধ জায়গা, যে পুরা হচ্ছে উপর দিয়ে নিচে দিয়ে পুরো কভার করা, শুধু দুই পাশে দুইটা বের হওয়ার আর আহ, প্রবেশ করার দুইটা দরজা। শি শি ওয়াকড থ্রু দি ফরেস্ট। ফরেস্টও কিন্তু গাছপালা দিয়ে ভিতরে গেলে আর কোনো আলো প্রবেশ করে না, চারপাশ দিয়ে কি জঙ্গল দিয়ে ঘেরা বা গাছ দিয়ে ঘেরা। এখন জঙ্গলে সে প্রবেশ করছে, প্রবেশ করার পরে জঙ্গলটাকে এখন এনক্লোজড জায়গা, এনক্লোজড জায়গা বা বদ্ধ জায়গা। এই বদ্ধ জায়গার এক সাইড দিয়ে প্রবেশ করে একদম অন্য সাইডে যেয়ে সে যখন পৌঁছাইছে, তখন বলা হইতাছে শি ওয়াকড থ্রু দি ফরেস্ট। শি লুকড থ্রু দি উইন্ডো, সে উইন্ডোর কি এক পাশে বসা, হয়তো ভিতরের পাশে বসা, রুমে বসা, সে উইন্ডো দিয়ে বাহিরের দিকে দেখতেছে, তার মানে কি সে উইন্ডোর অন্য পাশে তাকাইছে, অন্য পাশে দেখতেছে, এক পাশ থেকে বসে অন্য পাশে কি আছে সেটা দেখতেছে। দে পাসড থ্রু দি গেট, তারা কি গেট দিয়ে প্রবেশ করছে, পাস্ট থ্রু দি গেট। গেটটাও কি একটা এনক্লোজড জায়গা, এনক্লোজড জায়গা, শুধুমাত্র কি প্রবেশ করার আর বের হওয়ার মতো ছোট্ট একটা গেট আছে, ছোট্ট একটা আবার কি দরজা আছে। এই দরজা দিয়ে তারা প্রবেশ করা, হয়তো কোনো একটা বিল্ডিং এর গেট, বড় গেট, বড় গেটের মধ্যে ছোট একটা দরজা, এই দরজা দিয়ে তারা কি এক পাশ থেকে বাইরে থেকে প্রবেশ করে বিল্ডিং এর ভিতরে প্রবেশ করলো, এক সাইড থেকে আদার সাইডে। দে পাসড থ্রু দি গেট। Past indicates movement beyond or in front of a particular point, place or person. এইটার মানে হচ্ছে বেয়ন্ড অর ইন ফ্রন্ট অফ এ, বেয়ন্ড মানে হচ্ছে অতিক্রম করে যাওয়া, অতিক্রম, পেলে গেছে, পেছনে অতিক্রম করে গেছে, ঠিক আছে।
হয়তো এটা হচ্ছে একটা হাউস অথবা একটা শপিং মল। মানে এটা একটা মল। এইটা আপনার স্কুল। এইটা হচ্ছে একটা গার্ডেন। এখন আপনি হয়তো এই মল থেকে আপনার গাড়িটা ড্রাইভ করে যাচ্ছেন, মল থেকে ড্রাইভ শুরু করছেন। ড্রাইভ শুরু করে আপনি যখন গার্ডেনের সামনে আসেন, তখন হয়তো কেউ আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি কোথায় আছেন। ঠিক আছে? তো আপনি তখন বলতেছেন যে আমি কি পাস্ট স্কুল, আই জাস্ট পাস দ্য স্কুল। এই কথাটা এখানে বলা হয়েছে যে আপনি এই মাত্র কি করছেন, স্কুলটা অতিক্রম করে আসছেন। উই ড্রভ পাস্ট দি স্কুল। আমরা কি স্কুলটা মাত্রই অতিক্রম করে গিয়েছিলাম। ঠিক আছে? এর পরের এক্সাম্পলটা যদি দেখি, শি ওয়াকড পাস্ট মি উইদাউট সেইং এ ওয়ার্ড। আমি হয়তো এখানে দাঁড়ায় আছি। এখন উম, সে হয়তো এখান থেকে হাইটা আমাকে ক্রস করে সামনে চলে গেছে। ঠিক আছে? এই কারণে আমি এখানে দাঁড়াই থেকে বলতেছি যে শি ওয়াকড পাস্ট মি, আমাকে সে অতিক্রম করে গেল, কিন্তু সে কি একটা কথাও বললো না, উইদাউট সেইং এ ওয়ার্ড। ঠিক আছে? এখন এই যে আমাকে যে অতিক্রম করলো, এটা কি আমি কি একটা এখন পার্সন? একটু আগে যেটা দেখলাম স্কুল, সেটা কি ছিল একটা প্লেস বা পার্টিকুলার কোনো একটা পয়েন্ট। এই কথাটা এখানে বলছে যে যখন আপনি কোনো একটা পার্টিকুলার পয়েন্ট বা প্লেস বা পার্সনকে অতিক্রম করে যাবেন বা তার সামনে দিয়ে চলে যাবেন, তখন হচ্ছে আপনি পাস্টটা ইউজ করবেন। ঠিক আছে? দ্য বাস ওয়েন্ট পাস্ট দি স্টেশন। এখানে স্টেশনটা, বাস হয়তো কি এই স্টেশন একদম ক্রস করে সামনে চলে গেছে, স্টেশনে আর থামে নাই। স্টেশনে বাসটা থামে নাই, স্টেশন ক্রস করে সামনে চলে গেছে, এখনো সে ড্রাইভ করে চলে যাচ্ছে। তখন বলা হয়েছে দ্য বাস ওয়েন্ট পাস্ট দি স্টেশন। স্টেশন অতিক্রম করে বা পেছনে ফেলে চলে গেছে। অ্যারাউন্ড। Around indicates movement in a circular direction or surrounding something or avoiding a specific point or something. জাস্ট হচ্ছে কোনো একটা স্পেসিফিক পয়েন্ট অথবা কোনো একটা বস্তু বা পার্সনকে আপনি হচ্ছে চারপাশ থেকে সারাউন্ড করে ঘুরলেন, সার্কুলার মোশনে, একটা সার্কেলের মতো। আপনি যেখান থেকে চলা শুরু করছিলেন, ঘুইরা পেছন দিক দিয়ে আইসা আবার ওইখানেই যখন থামবেন, তখন আপনি বলবেন যে অ্যারাউন্ড। দ্য কিডস র্যান অ্যারাউন্ড দি প্লেগ্রাউন্ড। হয়তো এটা হচ্ছে তাদের প্লেগ্রাউন্ড, এটা প্লেগ্রাউন্ড। তারা কি করলো, তারা দৌড়াদৌড়ি করতেছে, তারা এইখান থেকে দৌড়াদৌড়ি শুরু করে এই প্লেগ্রাউন্ডের চারপাশ পুরো ঘুরে আইসা আবার ওইখানেই যখন দাঁড়াইছে, তখন বলা হইতেছে দ্য কিডস র্যান অ্যারাউন্ড দি প্লেগ্রাউন্ড। উই টুক এ ওয়াক অ্যারাউন্ড দি লেক। সেম, এই যে লেকটা, এই লেকের চারপাশে আমরা কি হাঁটছি, একদম যেখান থেকে হাঁটা শুরু করছি আবার ঘুরে ওইখানে এসে পৌঁছাইছে, একটা সার্কুলার মোশনে আমরা চারপাশটা হাইট আসছি, তখন হয়েছে উই টুক এ ওয়াক অ্যারাউন্ড দি লেক। শি লুকড অ্যারাউন্ড দি রুম। রুমে বসে সে কি রুমের চারপাশে তাকাইছে, চারপাশে তাকাইছে পুরা সার্কুলার মোশনে। যে দরজা থেকে শুরু করছে তাকানো, দরজা থেকে শুরু করে বাম পাশ দিয়ে ঘুরে আবার ডান পাশ থেকে দরজাতে এসে যখন তার তাকানো শেষ হয়েছে, তখন শি লুকড অ্যারাউন্ড দি রুম। ডাউন ইন্ডিকেটস মুভমেন্ট ফ্রম এ হায়ার পজিশন টু এ লোয়ার ওয়ান। এই হাই পজিশনে, এটা হচ্ছে সবচেয়ে হায়ার পজিশন। অথবা ধরেন আমি একটা আহ হিলের উপরে উঠছি, এটা একটা হিল, আমি এই উঁচুতে আছি, এখানে দাঁড়ায় আছি। এইখান থেকে যখন আমি আবার হাইটা হাইটা হিলের নিচের দিকে যাব, তখন আমি বলবো ডাউন দা হিল।
কারণ আমি উপরের পজিশন থেকে, হায়ার পজিশন থেকে লোয়ার পজিশনের দিকে যাচ্ছি। লোয়ার পজিশনের দিকে আমার মুভমেন্টটা হচ্ছে, তখন বলবো যে হি স্লিড ডাউন দি হিল। দে র্যান ডাউন দি রোড। রোডটা হয়তো একটু ওভারব্রিজের মতো ছিল, যে উপরের নিচ থেকে উপরের দিকে গেছে। তো আমি কি করছি, উপর থেকে নিচে দৌড়ায় নামছি, বা তারা উপর থেকে নিচে দৌড়ায় নামতেছিল। দে র্যান ডাউন দি রোড। হি ওয়াকড ডাউন দি স্টেয়ার্স। সে দোতলায় ছিল, স্টেয়ার দিয়ে সে কি করলো, নিচের দিকে বা নিচ তলায় নামলো হাইটা হাইটা। শি ওয়াকড ডাউন দি স্টেয়ার্স। হায়ার পজিশন থেকে লোয়ার পজিশনে। আপটা হচ্ছে ডাউনের উল্টা। ডাউন ছিল হায়ার পজিশন থেকে লোয়ার পজিশনে মুভমেন্ট। ফ্রম হায়ার পজিশন টু লোয়ার পজিশন, এইটা ছিল ডাউন। আর এখন আপ যেটা আছে সেটা হচ্ছে উল্টা। আপটা হচ্ছে ফ্রম লোয়ার পজিশন। ফ্রম লোয়ার পজিশন, নিচু কোনো জায়গা থেকে আমি যখন টু হায়ার পজিশন, উঁচু কোনো জায়গাতে মুভমেন্ট করব বা মুভ করব, তখন আমি সেইটাকে ডিসক্রাইব করব আপ দিয়ে। শি ran আপ দি স্টেয়ার্স। সে এখন নিচতলায় ছিল, নিচতলা থেকে সে সিঁড়ি দিয়ে দৌড়ায় কি করলো, দোতলায় বা তিনতলায় গেল, তখন বলতেছি শি ran আপ দি স্টেয়ার্স। দে হাইকড আপ দি মাউন্টেন। মাউন্টেনের নিচ থেকে তারা হাইকিং করতে করতে মাউন্টেনের একদম উপরে পৌঁছাইছে। দি হাইক আপ দি মাউন্টেন। লোয়ার পজিশন থেকে, নিচু থেকে উপরের দিকে। অফ। অফ যেটা বোঝায় সেটা হচ্ছে কোনো কিছু থেকে বের হয়ে যাওয়া বা দূরে সরে যাওয়া। ইন্ডিকেটস মুভমেন্ট অ্যাওয়ে ফ্রম এ সারফেস অর পজিশন, অর ডাউন ফ্রম সামথিং। কোনো কিছু থেকে নামা, ডাউন ফ্রম সামথিং, অথবা কোনো সারফেস বা পজিশন থেকে দূরে যাওয়া, অ্যাওয়ে ফ্রম এ সারফেস অর পজিশন। যেমন এখানে কি আছে, দ্য ক্যাট জাম্পড অফ দি টেবিল। টেবিলে ক্যাটটা বসেছিল, এই ক্যাট কি করলো, জাম্প করে টেবিল থেকে নেমে গেল, মানে কি ডাউন ফ্রম দি টেবিল। টেবিল থেকে নিচে নেমে গেল, বা অ্যাওয়ে ফ্রম দি টেবিল, টেবিল থেকে সে দূরে সরে গেল। এই কারণে বলা হয়েছে দ্য ক্যাট জাম্পড অফ দি টেবিল। শি গট অফ দি বাস। সে বাস থেকে নেমে পড়ছে, ডাউন ফ্রম বাস। শি গট অফ দি বাস। হি ফেল অফ হিজ বাইক। সে তার বাইক থেকে পড়ে গেছে, ডাউন। বাইক থেকে পড়ে গেছে মানে কি, সে বাইক থেকে দূরে সরে গেছে। ঠিক আছে, হয়তো বাইক রাইড করতেছিল, তখন কি হয়েছে, ফেল ডাউন ফ্রম ইট। ফেল ডাউন ফ্রম ইট। এইটা হচ্ছে অফ, কোনো সারফেস বা পজিশন থেকে দূরে সরে যাওয়া বা নেমে যাওয়া। আমাদের মুভমেন্ট অথবা ডাইরেকশন রিলেটেড প্রিপোজিশন এগুলোই ছিল। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। আসসালামু আলাইকুম।